আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। এদিকে সাদা পাথর এলাকা পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশনের একটি টিম। স্থানীয় প্রভাবশালী লোকজন এই লুটপাটে জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন তারা। দুপুরে পরিদর্শন করে দুদক সিলেটের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সালাম জানান, লুটপাটের সাথে জড়িতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে দুদক। প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, একজন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদনে দাখিল করতে বলা হয়েছে তাদের। এই সাদাপাথর এলাকায় আসার আগে রাস্তার দুই পাশে অনেকগুলো এরকম পাথর ক্রাশার মেশিন আছে এবং এগুলো দৃশ্যমান অবস্থায় দেখা যাচ্ছে। এটার সঙ্গে কারা কারা জড়িত থাকতে পারে সেগুলোর মানে ফাইন্ড আউট করা আর কি। এটার প্রতিবেদন আমরা আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করব। শুধু তো এক জায়গায় পাথর নেই, আরও অনেক জায়গাতে আছে। এক জায়গায় হয়তো কিছু বিচ্যুতি ঘটেছে, কিন্তু অন্য জায়গাতে আমরা নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছি। হ্যাঁ, রোববারের মধ্যে রিপোর্ট দেবে ৩ সদস্যের তদন্ত কমিটি। আজকে অপরদিকে অবৈধভাবে সাদা পাথর উত্তোলন এবং প্রকৃতি পরিবেশ ধ্বংসের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাব সম্মুখে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিজ্ঞান আন্দোলন মঞ্চে জেলা সংগঠক রাজীব সূত্রধরের সভাপতিত্বে এবং জেলা সংগঠক হিরণ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাধুরী মজুমদার, বিজ্ঞান আন্দোলন মঞ্চের বিশ্বজিৎ নন্দী এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। টানা বৃষ্টিতে হঠাৎ বাড়তে শুরু করেছে পদ্মা, তিস্তা, গড়াই সহ অন্যান্য নদ নদীর পানি। এতে তলিয়ে যাচ্ছে নিচু এলাকা। ভাঙন শুরু হয়েছে মুন্সিগঞ্জ ও রাজশাহীতে। বিলীন হচ্ছে বিস্তীর্ণ এলাকা। এতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। শান্ত পদ্মা নদী হঠাৎই যেন আগ্রাসী হয়ে উঠেছে। ভাঙন দেখা দিয়েছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে। ভাঙনে দিঘিরপাড়া বাজারের কয়েকটি দোকান পদ্মার পেটে চলে গিয়েছে। পদ্মার এমন ভয়াল রূপ দেখে আতঙ্কিত গ্রামবাসী। অনেকে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে লালমনিরহাটে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। পানি বৃদ্ধির ফলে জেলার আদিতমারি সদর উপজেলার নদী তীরবর্তী কিছু এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে রূপা আমন ক্ষেত। এখনো পানি বাড়তেছে। আমরা যে কোথাও যাব বউ ছাওয়া নিয়ে ইয়ার কোনো পথ নাই। আমাদের যে আশপাশে যারা আছে তারা সবাই কিন্তু পানিবন্দী, মানে খাওয়া দাওয়ার মানে যে অনাহারে সবাই কিন্তু অবশ্যই ভাবেই আছে। রাজশাহীতে বাড়তে শুরু করেছে পদ্মার পানি। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রাজশাহী শহর, পবা, গোদাগাড়ি, চরঘাটা ও বাঘা উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। সেই সাথে শুরু হয়েছে নদী ভাঙন। কুষ্টিয়ার গড়াই ও পদ্মা নদীর পানি বেড়ে দৌলতপুর উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। পঞ্চগড়ের সীমান্তে আবারও 23 জন ব্যক্তিকে পুশিন করেছে বিএসএফ। ভোরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়। পরে ঘাগড়া বড়বাড়ি এলাকায় চলাফেরা করতে দেখে ঘাগড়া বিউপির টহল দল তাদের আটক করে থানা পুলিশে হস্তান্তর করে। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মাছের বাড়ি সীমান্ত দিয়ে 9 জনকে পুশিন করেছে বিএসএফ। তাদের মধ্যে রয়েছে 2 শিশু, 3 নারী ও 4 জন পুরুষ। ভোরে ওই সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়। অপরদিকে চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকারী 22 বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। আর মেহেরপুরের মুজিবনগরে 4 জন এবং জয়পুরহাট সীমান্ত দিয়ে 5 জনকে ঠেলে দিল বিএসএফ। এদিকে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির তৎপরতায় চোরাকারবারি পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসছে অনেকে। সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে বিজিবি। জোরদার করা হয়েছে টহল। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জনসচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা। ঠাকুরগাঁও প্রতিনিধি লুৎফুর রহমান মিঠুর পাঠানো রিপোর্টে বিস্তারিত। গরু ব্যবসা করতাম আগে, তার গাড়ে গরু ব্যবসা নিয়ে আসতাম। গরু 10-12 জন মিলে যাইতাম। যাওয়ার পরে বিজিবি জানলো, বিজিবি জানে বলে আমাকে আমার বাসায় গেল। আমার বারবার মায়ের কাছে ওনাকে বললো যে তুমি আর যেও না, যা গেলে
ধরা খেয়ে যাবেন, বিয়ে বাচ্চা এতিম হয়ে যাবে আপনার। অবৈধ পথে সীমান্তে গরু ব্যবসায় জড়িত ছিলেন এনামুল, ছিলেন চোরা কারবারির সদস্য। চোখের সামনে দেখেছেন বিএসএফের নির্যাতন, গুলিতে তার সঙ্গে থাকা অন্য সদস্যদের নিহত হতে। একসময় ভুল বুঝতে পারেন, ফিরে এসেছেন অন্ধকার জগৎ থেকে। এখন কৃষিকাজ করে চলছে সংসার। এনামুলের মতো আরও অনেকে ছেড়ে দিচ্ছেন অবৈধ পথে গরু কিংবা মাদক ব্যবসা, চোরা কারবারির পথ। নদী ঘেঁষা পথ, কখনো বালুর চর। ঠাকুরগাঁও সীমান্তের বন্ধুর পথে টহল জোরদার, অতন্ত্র প্রহরী বিজিবির। তাদের তৎপরতায় স্বস্তিতে সীমান্তবাসী। আগে 2 ঘন্টা 3 ঘন্টা ডিউটি ছিল, এখন কিন্তু 24 ঘন্টা ডিউটি করছে বিজিবিওয়ালা। টহল পার্টি আসতেছে, 24 ঘন্টায় থাকতেছে। আমাদের যে কোনো সমস্যা হলে আমরা টহল পার্টিকে বললে টহল পার্টি মনে করেন এটা সমস্যা দূর করতেছে। কোনো গ্যামজাম বা চাষাবাদের জন্য ওরা আমাদের সহযোগিতা করে বাংলাদেশের মাটিতে। আর এরা সব সময় আমাদের বর্ডারে থাকে, আগের চেয়ে বহুত টহল এখন বাইরে গেছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ বন্ধে কঠোর অবস্থানে বিজিবি সদস্যরা কাজ করছেন জনসচেতনতায়। আমরা স্থানীয় জনপ্রশাসনের সাথে নিয়মিত সমন্বয় সাধন করছি এবং এর পাশাপাশি স্থানীয় জনসাধারণকে আমরা উদ্বুদ্ধ করছি তারা যাতে কোনো ক্রমেই সীমান্ত শূন্যরেখা বরাবর বা সীমান্ত শূন্যরেখা অতিক্রম করে কোনো ধরনের কোনো অপরাধের সাথে নিজেদেরকে জড়িত না করে। 2018 সাল থেকে এ পর্যন্ত ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের হাতে 21 জন নিহত এবং 30 জন আহত হলেও সাম্প্রতিক বছরগুলোতে প্রাণহানি কমে এসেছে বলে জানায় বিজিবি। এনটিভি নিউজ ডেস্ক। ময়মনসিংহ এএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা এ সময় বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে স্বৈরাচারের দোসর এবং তার ছোট ভাই রাকিব হোসেন ছাত্র জনতার আন্দোলনে শহীদ রেদওয়ান আহমেদ সাগর হত্যার আসামি বলে স্লোগান দেয়। বিকাল পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষ তালাবদ্ধ ছিল। এর আগে দুপুরে কলেজ ক্যাম্পাসে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে অধ্যক্ষের অফিসের দরজার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংস্কারের 3 দফা দাবিতে 7ম দিনের মতো সড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। দুপুরে নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা বরিশাল মহাসড়ক ব্লকেট করা হয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশি সহায়তায় ভিন্ন পথ দিয়ে অধিকাংশ যানবাহনকে গন্তব্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এদিকে সেবাচিম হাসপাতাল সংস্কারে 7 দফা দাবিতে প্রধান গেটে সোমবার থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে কয়েক ছাত্র। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বিএনপির সাবেক সংসদ সদস্যের হুমকি ধামকি ও অকথ্য ভাষায় গালমন্দের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নাঙ্গলকোট উপজেলার ভোলানবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতির পদ নিয়ে বিরোধের জেরে ঘটনা ঘটে। গত 18 মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের বড় ভাই ডক্টর মীর আবু সালেহ শামসুদ্দিন শিশিরকে ভোলানবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হিসেবে সুপারিশ করেন কুমিল্লার জেলা প্রশাসক। এতে ক্ষুব্ধ হন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া। পরে তিনি মোবাইল ফোনে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামসুল আলমকে হুমকি ধামকি দেন। সশরীরে বোর্ডে গিয়ে সহযোগী নিয়ে চেয়ারম্যানকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলারশিপ উদ্বোধন করা হয়েছে। দুপুরে শহরের খোয়াশার এলাকায় স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিআই এর সিনিয়র জিএম কাজী মোহাম্মদ মহিউদ্দিন। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে মেসার্স আলমগীর ট্রেডার্সের ডিলারশিপ উদ্বোধন করেন। এ সময় বক্তারা ঢালাই স্পেশাল সিমেন্টের গুণগত মান তুলে ধরেন, পাশাপাশি এর বিক্রয় বৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করেন। রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে সিআইডি। দুপুরে রাজশাহী সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এএম হুমায়ুন কবির জানান, গত 7 আগস্ট মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে শ্রমিকদের হাত পা বেঁধে 66 লাখ টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি ও নগদ প্রায় 3.5 লাখ টাকার ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের 2 সদস্যকে গ্রেফতারের পর সিআইডি জানতে পারে সিরাজগঞ্জের বেলকুচির পিতাপুত্র সাদেক ও হাসান ঢাকায় থেকে এই ডাকাত দল পরিচালনা করে। তাদের নেতৃত্বে একটি দল ট্রাক নিয়ে সারা দেশে ডাকাতি করে।
চাঁদপুরের সাবেক সংসদ সদস্য মুফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাহিনীর হাত থেকে রক্ষা পেতে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ চেয়েছেন প্রবাসী এক পরিবার। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রবাসী শামসুদ্দিনের স্ত্রী মর্জিয়া খাতুন জানান, 2017 সালে বাড়ি নির্মাণের সময় বিদ্যুতের লাইন কেটে দেওয়ার পাশাপাশি রাস্তায় গর্ত করে দেয় মায়া চৌধুরী পালিত গুন্ডা বাহিনী। 5 আগস্টের পর 15 লাখ টাকা চাঁদাবাজি করে নাজিমুদ্দিন। পরে পরিবারে সবাইকে হত্যার হুমকি দেওয়া হয়। বুধবার তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ তা নেয়নি বলে অভিযোগ করেন ওই পরিবার। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।